অযোধ্যা পাহাড় এমন একটা জায়গা যেখানে প্রকৃতি, উন্নতি আর সাধারণ মানুষের মধ্যে একটা অদ্ভুত টানাপোড়েন চলছে। চলুন আজ আমরা এই জায়গার গভীরে গিয়ে দেখি কিভাবে একটা জলবিদ্যুৎ প্রকল্প কারো কাছে উন্নয়নের আলো, আবার কারো কাছে অভিশাপ হয়ে উঠেছে। দেখুন তো ছবিটা, পশ্চিমবঙ্গের পাহাড়ের গভীরে শান্ত নীল জলের একটা লেক। দেখলেই মনে হয়, আহা, প্রকৃতির কোলে নিরিবিলিতে কিছুটা সময় কাটানোর জন্য একদম পারফেক্ট একটা জায়গা। কিন্তু এই শান্ত সুন্দর জলের নিচে আসলে কি লুকিয়ে আছে? প্রথমে চলুন পর্যটকদের চোখে অযোধ্যা পাহাড়কে একটু ঘুরে দেখি। ভ্রমণ পিপাসুদের কাছে এটা যেন এক লুকানো রত্ন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর সাংস্কৃতিক ঐতিহ্য একেবারে মিলেমিশে একাকার। একবার ভাবুন তো, একদিকে বামুনী জলপ্রপাতের গর্জন, তো অন্যদিকে ঘন জঙ্গলের নিস্তব্ধতা। এখানকার বাতাসে ছৌ নাচের তাল, আদিবাসী গ্রামের জীবনযাত্রা সব মিলেমিশে একাকার। এমনকি শোনা যায় ভগবান রামও নাকি বনবাসের সময় এখানে এসেছিলেন। এক কথায়, যারা শান্তি আর রোমাঞ্চ দুটোই খোঁজেন তাদের জন্য এটা একটা দারুণ জায়গা। কিন্তু গল্পের মোড়টা ঠিক এখানে। এই যে শান্ত সুন্দর দৃশ্যটা আমরা দেখছি, এর আড়ালে এমন এক সত্যি লুকিয়ে আছে যা শুনলে হয়তো আমাদের পুরো ধারণাটাই বদলে যাবে। আশ্চর্যজনক হলেও সত্যি, এই যে মার্বেল লেক, এটা কিন্তু প্রাকৃতিক নয়। এটাকে বলা হয় একটা অ্যাক্সিডেন্টাল লেক বা আকস্মিক হ্রদ। আসলে একটা বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের জন্য পাহাড়ে ব্লাস্টিং করার সময় ভূগর্ভস্থ জল বেরিয়ে এসে এই বিশাল গর্তটাকে ভরিয়ে দেয়। মানে, যে শান্ত লেক দেখে আমরা মুগ্ধ হচ্ছি, তার জন্ম হয়েছে একটা বিশাল শিল্প প্রকল্পের কাজের মধ্য দিয়ে। আর সেই প্রকল্পটি হল পুরুলিয়া পাম্পড স্টোরেজ প্রজেক্ট, বা সংক্ষেপে PPSP। চলুন প্রথমে দেখে নিই প্রযুক্তি আর ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে এটা কত বড় একটা সাফল্য। 2008 সালের এই উদ্বোধনী ফলকটা দেখলেই বোঝা যায় জাতীয় স্তরে এই প্রকল্পটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল। দেখুন, জেএম ফাইন্যান্সিয়ালের মতো সংস্থা তাদের রিপোর্টে কি বলছে। তারা একে বর্ণনা করছে দেশের এক লুকানো রত্ন এবং বিশ্বব্যাপী আলোকবর্তিকা হিসাবে। মানে, এটা পরিষ্কার যে ইঞ্জিনিয়ারিং জগতে এই প্রকল্প এক কথায় প্রশংসিত। আচ্ছা, এটা কাজ করে কিভাবে? প্রক্রিয়াটা খুবই সহজ কিন্তু দারুণ কার্যকর। ভাবুন, দুটো জলাধার আছে, একটা উপরে একটা নিচে। যখন বিদ্যুতের চাহিদা খুব বেশি, তখন উপরের জলাধার থেকে জল নিচে ছাড়া হয়, আর সেই জলের তোড়ে টারবাইন ঘুরে বিদ্যুৎ তৈরি হয়। আবার যখন বিদ্যুতের চাহিদা কম, ধরুন মাঝরাতে, তখন গ্রিডের বাড়তি বিদ্যুৎ ব্যবহার করে সেই নিচের জলকেই আবার পাম্প করে ওপরে তুলে রাখা হয়। পুরো ব্যাপারটা অনেকটা একটা বিশাল রিচার্জেবল ওয়াটার ব্যাটারির মতো। আর এই ওয়াটার ব্যাটারির ক্ষমতা কত জানেন? পুরো 900 মেগাওয়াট। এই বিপুল পরিমাণ শক্তি পিক আওয়ারে, মানে যখন বিদ্যুতের চাহিদা তুঙ্গে, তখন গ্রিডকে স্থিতিশীল রাখতে একটা বিশাল ভূমিকা পালন করে। কিন্তু এবার মুদ্রার অপর পিঠা দেখার পালা। গল্পটা এবার সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নেবে। আমরা এখন সেই মানুষগুলোর চোখে বিষয়টা দেখব যারা এই প্রকল্পের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত। তাদের কাছে এই প্রকল্পটা ছিল একটি বিপর্যয়ের রেসিপি। এই প্রকল্পের মানবিক মূল্য কতটা, তা শালদিগ্রামের এই বৃদ্ধার কথাগুলো শুনলেই স্পষ্ট হয়ে যায়। তার এই আরতি আমাদের এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর প্রভাব ছিল ভয়াবহ। পরিবেশের দিকে যদি তাকাই, প্রায় 3.5 লক্ষ গাছ কাটা পড়েছে, হাতির চলার পথ বন্ধ হয়ে গেছে। সামাজিকভাবে মানুষ তাদের চাষের জমি, জঙ্গল সব হারিয়েছে, আর চাকরির যে প্রতিশ্রুতি ছিল সেটাও পূরণ হয়নি। আর সাংস্কৃতিকভাবে সাঁওতালদের পবিত্র মারানবুরু পাহাড়ের মতো জায়গা জলের নিচে। প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা ছিল আকাশ পাতাল। স্থানীয়দের চাকরির বদলে জুটেছে কিছু অস্থায়ী কাজ। বিনামূল্যে বিদ্যুৎ তো দূরের কথা, সেই বিদ্যুৎ চলে গেছে অনেক দূরের শহরে। আর ক্ষতিপূরণ হিসেবে বনায়নের কথা বলা হলেও অভিযোগ, অযোধ্যায় একটাও গাছ লাগানো হয়নি। আর এখানেই কিন্তু গল্পটা শেষ নয়। 2002 সালে PPSP দিয়ে যা শুরু হয়েছিল তা আজও থামেনি। 2018 সালে তুর্গা নামে আরও একটা প্রকল্প শুরু হয়েছে। আর ভবিষ্যতে এই ছোট্ট পাহাড়ি অঞ্চলে আরও দুটো একই ধরনের প্রকল্পের পরিকল্পনা চলছে। এ যেন উন্নয়নের এক না থামা স্রোত। এই দুটো ছবি পুরো বিষয়টাকে একবারে চোখের সামনে তুলে ধরে।
একদিকে ওই শান্ত সুন্দর জলাধার যা পর্যটকদের মন ভরায়, আর ঠিক তার নিচেই সেই জলাধারকে শক্তি যোগানো বিশাল শিল্প সুড়ঙ্গ। একই জায়গার দুটো সম্পূর্ণ ভিন্ন রূপ, দুটো ভিন্ন বাস্তবতা। চলুন এবার একটু স্থানীয় সংঘাত থেকে বেরিয়ে এসে বৃহত্তর ছবিটা দেখি। সারা দেশের নিরিখে এই ধরনের প্রকল্পগুলোকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? দেখুন, ভারত ২০৩২ সালের মধ্যে সৌর এবং বায়ুর মতো পুনরুদ্ধারযোগ্য শক্তির উৎপাদন বিপুল পরিমাণে বাড়াতে চলেছে। কিন্তু সমস্যা হল এই শক্তিগুলো স্থিতিশীল নয়, মানে যখন রোদ থাকে বা হাওয়া বয় তখনই বিদ্যুৎ পাওয়া যায়। এর ফলে গ্রিডে যে একটা অস্থিরতা তৈরি হয় সেটা সামলানোর জন্য বিশাল শক্তি সঞ্চয় ব্যবস্থার প্রয়োজন। ২০৩২ সালের মধ্যে ভারতের প্রায় ৭০ গিগাওয়াট শক্তি সঞ্চয় করার ক্ষমতা লাগবে। তার মধ্যে প্রায় ১৯ গিগাওয়াট আসার কথা এই পাম্প স্টোরেজ বা পিএসপি থেকে। বুঝতেই পারছেন চাহিদাটা কত বিশাল, আর এই বিশাল চাহিদাই পুরুলিয়ার মতো প্রকল্পগুলোকে এত গুরুত্বপূর্ণ করে তুলেছে। আসল বিষয়টা হল পিএসপি একটা পরীক্ষিত আর নির্ভরযোগ্য প্রযুক্তি, যা ভারতীয় সংস্থাগুলো নিজেরাই তৈরি করতে পারে। তাই পুরুলিয়ার ঘটনাটা আসলে একটা জাতীয় দ্বিধার প্রতিচ্ছবি। একদিকে সবুজ শক্তির লক্ষ্য পূরণ করতে হবে, আর অন্যদিকে স্থানীয় পরিবেশ আর মানুষের জীবন জীবিকার প্রশ্ন। তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম? একদিকে জেম ফিন্যান্সিয়ালে চোখে এই প্রকল্প একটা রত্ন, আর অন্যদিকে স্থানীয় মানুষ আর অ্যাক্টিভিস্টদের কাছে এটা বিপর্যয়ের রেসিপি। একই প্রকল্প, কিন্তু তার পরিচয় দুটো একদম বিপরীত। আর এটাই আমাদের আজকের সবচেয়ে বড় প্রশ্ন। যখন কোনো উন্নয়নমূলক কাজ কারোর জন্য আশীর্বাদ আর কারোর জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়, তখন আমরা তার আসল মূল্যটা ঠিক কিভাবে পরিমাপ করব? এই জটিল প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু রয়েই গেল।